ওই রায়ের শর্টরানের মধ্যে উল্লেখ ছিল। পরিবর্তন যেটা হয়েছে সেটা হচ্ছে আপনার পরবর্তী যে পূর্ণাঙ্গ রায়, সেই রায়ে পরবর্তী দুটি জাতীয় সংসদ নির্বাচনের তৎকালীন বিদ্যমান নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় হতে পারে সেটি তিনি পরিবর্তন করেছেন। রাজনৈতিক যতগুলো দল আছে এখন সবচাইতে বিগেস্ট পলিটিক্যাল পার্টি হচ্ছে এই বিএনপি। সুতরাং বিএনপির পক্ষ থেকে স্বভাবতই মূল আর্গুমেন্টটা হবে এবং মূল যে বিষয়টি সেই বিষয়টি উপস্থাপন আমরা শেষ করব। আজকে আমরা একটা পার্ট শেষ করেছি এবং সেখানে রুহুল কুদ্দুস কাজল যে বক্তব্য রেখেছে সেটা তিনি আপনাদেরকে এখন বলবেন। আর আমাদের যে মূল বক্তব্য সেটা হচ্ছে এই জাজমেন্টটি কোনো অবস্থাতেই টিকতে পারে না। যে তিনটি গ্রাউন্ড এখানে আদালত দিয়েছে অনেক ভেবেচিন্তে নিয়েছে এবং সেই গ্রাউন্ডগুলোকে আমরা আইনের দৃষ্টিতে আমরা যে এইটা গ্রাউন্ড সাবস্ট্যান্সিয়েট করব তখন আপনারা শুনতে পাবেন। এবং এই মামলাটি আজকে পর্যন্ত শুনে মুলতবি করা হয়েছে। আগামী মঙ্গলবার দিন আবার এই সম্পর্কে শুনানি শুরু হবে। সেদিন আপনারা উপস্থিত থাকলে আপনারা সেই দিন অবশ্যই শুনতে পাবেন যে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির পক্ষ থেকে সর্বশেষ কি বক্তব্য রাখা হয়। আচ্ছা, আপনারা জানেন যে আমাদের সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদিন বিএনপির পক্ষ থেকে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটি আমাদের তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংবিধানে অন্তর্ভুক্ত করেছিলেন, যার ভিত্তিতে দেশের মানুষের ভোটাধিকার সুনিশ্চিত হয়েছিল, সেটি পরবর্তীতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তৎকালীন মাননীয় প্রধান বিচারপতি ABM খায়রুল হকের নেতৃত্বাধীন বেঞ্চ 7 জনের বেঞ্চের মধ্যে 4 জন এটা বাতিলের পক্ষে, 3 জন এটা রাখার পক্ষে রায় দিয়েছিলেন। এই রায়টির বিরুদ্ধে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি রিভিউ পিটিশন করেছিল। যে রিভিউ পিটিশনের উপরে আমাদের প্রাথমিক শুনানির পরে আদালত 3টি বিষয়ের উপরে লিভ গ্রান্ট করেছিল, সেটার উপরে এখন শুনানি হচ্ছে। প্রথমটি হচ্ছে তৎকালীন সময়ে বিচারপতি ABM খায়রুল হক সাহেবের নেতৃত্বাধীন 7 জনের যে বেঞ্চ সর্বসম্মতভাবে যে সংক্ষিপ্ত আদেশ দিয়েছিলেন, দিয়ে বলেছিলেন পরবর্তী দুটি জাতীয় সংসদ তখন দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে মূল জাজমেন্ট যখন বের হলো তখন দেখা গেল ওই শর্ট অর্ডারের মধ্যে সবার যে সিদ্ধান্ত ছিল পরবর্তী দুটি জাতীয় সংসদ নির্বাচন তৎকালীন বিদ্যমান ব্যবস্থায় হতে পারে, সেটি পরিবর্তন করা হয়েছে। যে ব্যাপারে ওই জাজমেন্টের অন্যতম বিচারপতি আব্দুল ওহাব মিয়া সেটা সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন। আমরা বিএনপির পক্ষ থেকে আমাদের সিনিয়র জয়নুল আবেদিন সুস্পষ্টভাবে বলেছে যে ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে সন্নিবেশিত করার মাধ্যমে বিএনপি নেতৃত্বাধীন তৎকালীন সরকার বাংলাদেশের জনগণের ভোটাধিকার, গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন সুনিশ্চিত করেছিল এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পঞ্চদশ সংশোধনের মাধ্যমে সংবিধান থেকে তুলে দেওয়ার কারণে বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। অতএব এই বিদ্যমান ব্যবস্থায় মানুষের ভোটাধিকার সুনিশ্চিত করার জন্য, গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমাদের আসা উচিত এবং সেই কারণে বিচারপতি ABM খায়রুল হক সাহেব যে রায়টি দিয়েছিলেন সেই রায়টি বাতিল হয়ে পুনর্বিবেচনা করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরানো দরকার। এটা স্যারের বক্তব্যের মূল শব্দ। আপনারা জানেন যে বর্তমানে নেপালের মাননীয় প্রধান বিচারপতি তিনি বাংলাদেশ সফর করছেন। আমাদের স্যারের বক্তব্যের মধ্যেই বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি বললেন যে নেপালের প্রধান বিচারপতি আজকে আমাদের আদালতে আমাদের কার্যক্রম পর্যবেক্ষণ করবেন এবং এই মামলা সংক্রান্ত বিষয়ে উনি আমাদের দুজনকে, আমি ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং ব্যারিস্টার এহসান সিদ্দিকীকে বললেন যে 2টা পয়েন্ট, যে পয়েন্টটা আমার মনে হয় সাংবাদিক বন্ধুরা আপনারা জানতে চেয়েছেন। প্রশ্ন উঠেছিল যে খায়রুল হক সাহেবের যে রায়টি দিয়েছিলেন তখন কিন্তু তিনি প্রধান বিচারপতি ছিলেন না, অর্থাৎ একজন প্রধান বিচারপতি তিনি অবসর গ্রহণের পরে কোনো রায়ে স্বাক্ষর করতে পারেন কিনা এবং স্বাক্ষর করলে সেটির আইনগত মূল্য কী,
এটা ছিল মূল প্রশ্ন। আমি সেক্ষেত্রে আমাদের বিদ্যমান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের যে রুলস 1988 সাল, আমাদের সংবিধানের 105 অনুচ্ছেদ এবং আমাদের দেওয়ানি কার্যবিধি দেখিয়ে আমি মাননীয় আদালতকেই বলেছি যে দেখেন, একটা হচ্ছে প্রোনাউন্সমেন্ট অফ দ্য জাজমেন্ট, একটা রায় ঘোষণা, আর পরবর্তীতে রায় স্বাক্ষর করা সম্পূর্ণ দুটি ভিন্ন জিনিস। রায় যখন প্রোনাউন্স করা হয়েছিল তখন বিচারপতি ABM খায়রুল হক সাহেব তিনি বিচারাঙ্গনে অসীন ছিলেন। এটা নিয়েও অনেক বিতর্ক আছে, কারণ আমাদের সিনিয়র একটি রায় দেখে বলেছেন যে কোনো কারণে একজন বিচারপতি রিটায়ারমেন্টের পরে গিয়ে তিনি আদালতে তিনি সেই রায়ে যদি স্বাক্ষর করেন, সেটি আদালতের দৃষ্টিতে এটি রায় হিসেবে গণ্য হবে না। আমি এই মামলার এই পয়েন্টের উপরে আমরা ইন্ডিপেন্ডেন্ট মতামত দিয়েছি, আমরা স্বাধীন মতামত দিয়েছি, আমাদের দেশের আইনের বিধানটা কি সেটা সম্পর্কে বলেছি। এবং পরবর্তীতে এহসান সিদ্দিকী বলেছেন, আমরা যেটা বলেছি আদালতের কাছে যে আদালত যে রিভিউ পিটিশনটি শুনছেন, অর্থাৎ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বিচারপতি ABM খায়রুল হকের দেওয়া রায়, আমরা বলেছি যে অবশ্যই পুনর্বিবেচনা করতে হবে। পুনর্বিবেচনা করতে হবে দেশের গণতন্ত্রের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে, এবং বাংলাদেশের মানুষের যে ভোটাধিকার লঙ্ঘিত হয়েছে, বিচ্যুত হয়েছে, মানুষ যে ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত হয়েছে, সেগুলোকে আবার ফিরিয়ে আনার জন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটা তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংবিধানের 13 সংশোধনীর মাধ্যমে সন্নিবেশিত করেছিলেন, সেটাকে ফিরিয়ে আসতে হবে। এটা ছিল আমাদের মূল বদ্ধ কথা। আর কিছু বক্তব্য? আজকে একটা প্রশ্ন উঠেছিল যে শর্ট অর্ডারে সব বিচারপতিরা সাইন করতে, তাহলে রেস্ট অফ দ্য জাজমেন্টের কেস, এই প্রশ্নটা যে প্রশ্নটা আপনারা কীভাবে খণ্ডাইছেন? না, এটা হচ্ছে খেয়াল করতে হবে, শর্ট অর্ডারের মধ্যে কিন্তু ছিল যে বিচারকরা কিন্তু বাই ওয়ে অফ মেজরিটি, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এই রায়টি, এই আপিলটি অ্যালাউ হয়েছে। সুতরাং 4 জন বিচারপতি পক্ষে, 3 জন বিপক্ষে, এই কথাটি কিন্তু সুতরাং ওই জাজমেন্টের আমাদের বক্তব্য হচ্ছে তৎকালীন সময়ে যখন মেজরিটি তো অবশ্যই 4 জনের মধ্যে পক্ষে ছিল, 3 জন বিপক্ষে ছিল, সেটা আছে, কিন্তু পরবর্তী দুটো নির্বাচন সংক্রান্ত ওই সময়কের শর্ট অর্ডারের মধ্যে যে আদেশ ছিল, সে আদেশটি পরবর্তীতে পূর্ণাঙ্গ রায়ের মধ্যে পরিবর্তন করা হয়েছে। এটাই আমরা বলেছি যেটা আমাদের বিদ্যমান আইন অনুযায়ী সেটা সম্ভব না। একমাত্র রিভিউ করা ছাড়া প্রকাশ্য আদালতে কোনো বিচারপতি, এটা আমি দেখেছি, আপনারা দেখেছেন, আমি মাননীয় প্রধান বিচারপতির বক্তব্য এবং প্রশ্নের জবাবে সুস্পষ্টভাবে বলেছি, প্রকাশ্য আদালতে কোনো বিচারপতি যখন কোনো রায় দেন, এমনকি কোনো সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতেও রায় দেন, তাহলে ছোটোখাটো অ্যারিথমেটিক্যাল মিস্টেক, ধরুন কোনো কারণে জারি কমা ভুল হয়েছে, কোনো কারণে একটা শব্দ অ্যাড করলে না করলে সেন্টেন্স হয় না, শুধুমাত্র এইগুলো ছাড়া আর যে কোনো পরিবর্তন করতে গেলে অবশ্যই সেটা রিভিউ ছাড়া সম্ভব হবে না, যে রিভিউটা এখন হচ্ছে। আমি আদালতকে বলেছি এই যে পরিবর্তন, অর্থাৎ প্রথমে সংক্ষিপ্ত আদেশের মাধ্যমে পরবর্তীতে পূর্ণাঙ্গ আদেশের যেটা ব্যাপক তারতম্য, ব্যাপক ফারাক, সেটি রিভিউ পিটিশন ছাড়া এটা সমাধান করা সম্ভব না। এবং আপনারা রাইটলি এই রিভিউ পিটিশন শুনছেন, যেটার বর্তমান সময়কের আবেদনকারী আপিলকারী বিএনপির পক্ষ থেকে বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।